কথিত আছে কিছু পথ মানুষ নিজে বেছে নেয় না, বরং ভাগ্য তাকে জোর করে সেই রাস্তায় ঠেলে দেয়। আর কিছু সাধারণ মানুষ তাদের সরল হৃদয় আর নিরীহ জীবন সত্ত্বেও একদিন এমন এক অলীক গল্পের নায়ক হয়ে ওঠে, যে গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ফেরে। কে ভেবেছিল যে বাগদাদের পোড়া রোদে ঘুরে বেড়ানো এক গরিব কৃষকের ৩ মেয়ে, যাদের জীবন শুধু ক্ষেত খামার আর কষ্টের মধ্যে কাটছিল, তারা একদিন এমন এক নিষ্ঠুর জাদুকরের ফাঁদে পা দেবে, যার কবল থেকে বেরোনো অসম্ভব বলে মনে হতো। কিন্তু এই ৩ বোন শুধু তাদের বাবার মেয়ে নয়, ভাগ্যের সবচেয়ে কঠিন পরীক্ষায় দাঁড়িয়ে নিজেদের সাহস, বুদ্ধি আর বোনের প্রতি ভালোবাসা দিয়ে নিজেদের মুক্তি ছিনিয়ে নেবে, এবং সেই সঙ্গে একটা গোটা গ্রামের ভাগ্য বদলে দেবে। এই গল্প সেই ৩ বোনের, ফাতিমা, সুমাইয়া আর যারা প্রমাণ করেছিল যে যখন হৃদয় সত্য আর সাহস থাকে, তখন সবচেয়ে অন্ধকার জাদুকেও হারানো যায়। একদিন বাগদাদের এক ছোট্ট গ্রামে এক গরিব কৃষক আর তার ৩ মেয়ে জীবনের কঠিনতার মুখোমুখি হচ্ছিল। কৃষক তার মেয়েদের নিয়ে খেতে কাজ করত, ফসলের জন্য জমি তৈরি করত আর দিনরাতের কঠোর পরিশ্রমে মগ্ন থাকত। জমির শক্ততা আর দারিদ্র্যের কষ্ট সত্ত্বেও সে সবসময় তার মেয়েদের সাহস দিত। কৃষকের ৩ মেয়ে, ফাতিমা, সুমাইয়া আর প্রতিটি কাজে তার সাহায্য করত। ফাতিমা, যে সবচেয়ে বড় ছিল, ঘরের কাজে মাহির ছিল। সুমাইয়া মনের দিক থেকে খুব নরম আর বোঝাপড়া ছিল। আর ছোট হলেও অত্যন্ত চঞ্চল আর বুদ্ধিমতী ছিল। একদিন যখন কৃষক তার মেয়েদের নিয়ে খেতে ফসলের জন্য জমি তৈরি করতে যাচ্ছিল, হঠাৎ জঙ্গলের দিক থেকে একটা সুন্দর বগি দেখা গেল। বগিটা ক্ষেতের কাছে রাস্তায় এসে থামল, আর তা থেকে এক অত্যন্ত সুন্দর যুবক বের হল। যুবকের পোশাক চকচক করছিল, আর তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন কোনো রহস্য লুকিয়ে রেখেছে। যুবক কৃষককে সালাম দিয়ে বলল, তোমরা কেন এই বন্ধা জমি খুঁড়ছ? তোমাদের চাষের জমি আছে, কিন্তু এখানে কিছুই হয় না। তোমরা কি তোমাদের মেয়েদের সারা জীবন এই জমিতে পরিশ্রম করতে দেখতে চাও? কৃষক উত্তর দিল, আমাদের কাছে আর কিছু নেই। এই জমি আছে যাকে আমরা যতটা সম্ভব চাষ করেছি, কিন্তু জীবন চালাতে হলে কিছু তো করতেই হবে। যুবক হেসে বলল, যদি তুমি আমাকে তোমার বড় মেয়ের হদ দাও, তাহলে আমি তোমার জীবন বদলে দিতে পারি। আমি তোমাকে এই বন্ধা জমি থেকে মুক্তি দেব, আর তোমার বাকি মেয়েরাও সুখী হবে। কৃষক অবাক হয়ে গেল। তুমি কে? সে প্রশ্ন করল। আমি কাসিম, বাগদাদের আশেপাশের এলাকার সবচেয়ে বড় জমিদার, যুবক গর্বের সাথে বলল। কৃষকের মনে অনেক প্রশ্ন জেগে উঠল, কিন্তু তারপর সে তার মেয়েদের কথা ভাবতে লাগল। তার মনে একটা আশা জেগে উঠল, হয়তো তার মেয়েদের ভবিষ্যৎ বদলে যাবে, আর হয়তো তারা তাদের ছোট্ট গ্রামের সংকীর্ণ জীবন থেকে বেরিয়ে আসতে পারবে। সে তার বড় মেয়ে ফাতিমাকে ডেকে বলল, বেটি, তুমি কি এই যুবকের প্রস্তাব কবুল করবে? ফাতিমা যুবককে ভালো করে দেখল। তার নীল চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। ফাতিমা বলল, আব্বা, আমার কোনো আপত্তি নেই। সে যা বলে আমি কবুল করি। যুবক খুশি হয়ে বলল, বিয়ের আয়োজন আমার প্রাসাদে হবে, আর তোমাকে এখনই আমার সাথে রওনা হতে হবে। কৃষক একটু ভেবে তারপর বলল, চলো, যদি তোমার ভাগ্য বদলাতে পারে তাহলে আমি রাজি। এমন অবস্থায় ফাতিমা তার বাবা আর বোনদের কাছ থেকে বিদায় নিয়ে যুবকের সাথে রওনা হয়ে গেল। 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু না ফাতিমার কোনো খবর এলো, না কৃষকের কাছে তার কোনো খবর পৌঁছল। কানতে লাগল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, যেন তার হৃদয়ের সব ভার বাইরে বেরোচ্ছে। এই সময় কৃষক তার বাকি 2 মেয়ে সুমাইয়া আর জারাকে নিয়ে খেতে কাজ করল। একদিন যখন তারা ফসলের জন্য খোঁড়াখড়ি করছিল, কাসেম আবার এলো। এবার তার সাথে ফাতিমার জিকির ছিল। আর কৃষক তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, আমাদের ফাতিমা কোথায়? সে কেন ফিরে আসেনি? কাসিম দুঃখের সাথে বলল, ফাতিমা একটি ছেলের জন্ম দিয়েছে, আর সে চায় সুমাইয়া 1 সপ্তাহের জন্য তার কাছে থাকুক, যাতে তার সাহায্য করতে পারে। সুমাইয়া খুশি হয়ে বলল, আব্বা, আমি গিয়ে ফাতিমার সাহায্য করব। সে একা থাকবে আর আমি তার খেয়াল রাখব। কৃষক অনুমতি দিয়ে দিল, কিন্তু তার মনে একটা ভয় ছিল যে কিছু একটা গড়বড় আছে। কথিত আছে, যখন মানুষ তার ভাগ্যের সামনে দাঁড়ায়, তখন সে আর সাধারণ মানুষ থাকে না। সে এক এমন যাত্রা শুরু করে যেখানে শুধু নিজের নয়, প্রিয়জনদেরও পরীক্ষা হয়। আর এটাই সেই যাত্রা ছিল যেখানে ফাতিমা, সুমাইয়া, জারার ভাগ্য তাদের নিয়ে গিয়েছিল। একটা পুরো বছর কেটে গেছে, আর কৃষক এখনও তার মেয়ে ফাতিমা বা সুমাইয়ার কোনো খবর পায়নি।
তাদের যাওয়ার পর থেকে জমি আর তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। ফসল তোলার মৌসুম এলে কৃষক তার সবচেয়ে ছোট মেয়ে জারাকে নিয়ে খেতে কাজ করতে গেল। এই সেই সময় ছিল যখন সে তার বাবার সাথে জমিতে বসে আলো তুলছিল, যে হঠাৎ কাসেম, সেই রহস্যময় যুবক, জঙ্গল থেকে বেরিয়ে এলো। তার চকচকে বগি আবার রাস্তায় থামল, আর সে কৃষকের কাছে এসে দাঁড়াল। কেমন আছো বুড়ো? কাসিম কৃষককে সালাম দিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করল, তোমার মেয়ে সুমাইয়া কোথায়? সে এতদিন ধরে ফিরে আসেনি কেন? কৃষকের হৃদয় ধক করে উঠল। সে উত্তর দেবার আগে তার ছোট মেয়ে জারার দিকে তাকালো, আর তারপর বলল, আমি কিছুই জানি না। সুমাইয়া তো অনেক মাস আগে তোমার সাথে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আমরা তার কোনো খবর পাইনি। কাসিম ঠান্ডা স্বরে বলল, আমি তাকে বারবার ফিরে যেতে বলেছিলাম, কিন্তু ফাতিমা তাকে যেতে দেয়নি। সে বলে যে সে তার বোন ছাড়া একা থাকতে পারবে না। ফাতিমা একটু অসুস্থও হয়ে পড়েছে, আর সে চায় যারা কমপক্ষে 3 দিনের জন্য তার কাছে আসুক, যাতে তার সাহায্য করতে পারে। সুমাইয়া খুশি হয়ে বলল, আব্বা, আমি গিয়ে ফাতিমার সাহায্য করব, সে একা থাকবে আর আমি তার খেয়াল রাখব। কৃষক অনুমতি দিয়ে দিল, কিন্তু তার মনে একটা ভয় ছিল যে কিছু একটা গড়বড় আছে। যারা তৎক্ষণাৎ বলল, আব্বা, আমি যাব, কিন্তু 3 দিনের জন্য। কৃষক একটু ভেবে তারপর বলল, ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু 3 দিনের মধ্যে ফিরে আসবে। যারা বলল, আব্বা, আমি মাদা করছি, ঠিক সময় ফিরে আসব। এবং তারপর সে কাসিমের বগিতে উঠে রওনা হয়ে গেল। বগিটা প্রথমে রাস্তায় চলছিল, যেন একটা সাধারণ যাত্রা, কিন্তু হঠাৎ কাসিম বগিকে দ্রুত চালালো, আর তা মাটি থেকে উঁচু হয়ে আকাশে উড়তে লাগল, যেন একটা পাখি আকাশে উড়ছে। তারা পুরো পথ পার হয়ে শেষ পর্যন্ত একটা পাথুরে দুর্গের কাছে পৌঁছাল, যা একটা উঁচু পাহাড়ে অবস্থিত ছিল। দুর্গের দরজা নিজে নিজে খুলে গেল, আর যারা বগি থেকে নেমে ভেতরে চলে গেল। সে আশা করছিল তার বোনেরা তাকে স্বাগত জানাতে বাইরে বেরিয়ে আসবে, কিন্তু সেখানে কেউ ছিল না। দুর্গের ভেতর নিস্তব্ধতা, আর দূর দূরান্তে কোনো জীবিত প্রাণী চোখে পড়ছিল না। শুধু কয়েকটা কাক ছাদে কাঁ কাঁ করছিল, যেন কোনো রহস্যময় রাজ লুকিয়ে আছে। যারা হৃদয় কেঁপে উঠল। ও আমার বোনেরা কোথায়? সে মনে মনে ভাবল, এটা কি হতে চলেছে? সে ভয় পেয়ে গেল, আর দ্রুত দুর্গের অন্ধকার করিডোরে দৌড়াতে লাগল। সে প্রতিটি ঘরে উঁকি দিল, কিন্তু কোথাও ফাতিমা বা সুমাইয়ার চিহ্ন পেল না। সে ক্লান্ত হয়ে একটা ঘরে বসে পড়ল, আর নিজের ভাগ্যকে গাল গিতে গিতে তার কষ্ট আর অস্থিরতা এত বেড়ে গিয়েছিল যে তার কণ্ঠস্বরও চাপা পড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একটা দুর্বল বুড়ি তার সামনে আবির্ভূত হয়ে উঠল। তার চোখে গভীর সত্যতা আর বেদনা ছিল। বেটি, কাঁদছ কেন? বুড়ি নরম স্বরে জিজ্ঞেস করল। দাদিমা, কাসিম আমাকে এখানে নিয়ে এসেছে। আমার বোনেরা কোথাও দেখা যাচ্ছে না, তারা গায়েব হয়ে গেছে, আর কাসিমও কোথাও নেই। আমি এই নির্জন দুর্গে একা পড়ে গেছি, এখন আমি কি করব? বুড়ি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি তোমার বোনদের কখনো দেখতে পাবে না। তারা কাশেমের জালে পড়ে গেছে। সে এক জাদুকর, আর তার উদ্দেশ্য তোমার বোনদের চিরকালের জন্য এই দুর্গে বন্দি রাখা। জারার চোখে ভয়ের এক নতুন ঢেউ দৌড়ে গেল। তাহলে আমি কি করব? সে প্রশ্ন করল। বুড়ি মাথা নেড়ে বলল, তোমার জন্য একটিই পথ আছে। তোমাকে কাশেমের জাল থেকে বাঁচতে নিজের হৃদয়ের সত্যতার ওপর ভরসা করতে হবে। সে তোমাকে এই দুর্গের চিরকালের জন্য বন্দী করতে চায়, কিন্তু তোমাকে নিজের পথ নিজে তৈরি করতে হবে। এরপর বুড়ি একটা পাতলা ফিতে জারাকে দিয়ে বলল, এই ফিতে বাঁ হাতে বেঁধে নাও, আর কাশেমের মোকাবিলা করার চেষ্টা করো। এটা তোমাকে তার আসল রূপ জানাবে, আর তোমার সাহস বাড়িয়ে দেবে। যারা ধন্যবাদ দিয়ে তৎক্ষণাৎ ফিতে বেঁধে নিল। তার হৃদয় সংকল্প আর সাহসে ভরে গেল। এখন সে জানত যে তার যাত্রা শেষ হয়নি, বরং তার ভাগ্য এক নতুন মোড় নিয়েছে। মনে রেখো, কখনো কখনো ভাগ্য আমাদের সেই পথে বাধ্য করে যার কথা আমরা কখনো ভেবেও দেখিনি, কিন্তু সেই পথে চলতে চলতে আমরা সেই সত্যগুলো শিখি যা শুধু কঠিন আর বেদনার পথ ধরে বেরিয়ে আসার পরই পাওয়া যায়। যারা হৃদয় ভয় আর আশার অদ্ভুত দোলাচলে ডুবেছিল। সে জানত তার পথ খুব কঠিন, কিন্তু তার হৃদয়ে এক পুরনো পরিচিত আলো ছিল যা তার ভেতরে লুকিয়েছিল। সে বোনদের কথা ভাবছিল, আর বুড়ির কথাগুলো মনে গুঞ্জরিত হচ্ছিল। কাশিম এক জাদুকর আর নিষ্ঠুর জাল্লাদ। সে তোমাকে কখনো মুক্ত করবে না। সে তোমাকে
আর তোমার বোনদের চিরকাল তার গভীর নখরে বন্দি রাখবে। যারা সেই ফিতে বাঁ হাতে শক্ত করে ধরে রেখেছিল, যা বুড়ি দিয়েছিল। সেই ফিতের জাদুকরী শক্তি যেন তার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। সে জানত যে এই ফিতে বাঁ হাতে লুকিয়ে রাখলে জাদুকর কাশেমের আসল রূপ জানা যাবে, আর তার হৃদয়ের প্রতিটি কথা গোপন রইবে, আর তার চোখে সেই রহস্য লুকিয়ে রইবে যা কাশেমের জন্য কখনো খুলবে না। আর তারপর সেই মুহূর্ত এলো যার জন্য যারা অপেক্ষা করছিল। কাশিম ফিরে এলো, যেন তার পেছনে একটা ঝড়। তার মুখে সেই ঠান্ডা রহস্যময় হাসি, তার হাতে সোনারি চাবি চকচক করছিল। কাশিম এক নজর জারার দিকে তাকিয়ে বলল, আমি চাই তুমিও তোমার বোনদের মতো আমার সাথে থাকো। আমি তোমার বাবাকেও এখানে নিয়ে আসব। যারা মাথা নিচু করে নরম স্বরে বলল, হ্যাঁ, আমিও আমার বোনদের মতো আপনার বিশ্বস্ত হয়ে থাকব। কাশিম খুশি হয়ে বলল, তুমিই সেই যাকে আমি খুঁজছিলাম। তারপর সে দ্রুত পায়ে ভেতরে এসে যারাকে সাথে নেওয়ার ইশারা করল। এসো, আমি তোমাকে আমার দুর্গের সব ঘরের চাবি দিচ্ছি। মনে রেখো, কিছু ঘরে পা রাখবে না। যা চাইবে আমাকে বলো, আমি নিজে এনে দেব। যারা মাথা নিচু করে বলল, আমি সব সময় আপনার খেয়াল রাখব আমার মালিক। কাশিম খুশি হয়ে বলল, খুব শিগগিরই তোমার সত্যটা জানা হয়ে যাবে, আর এসব তোমার কাছে ছোট লাগবে। তারপর সে বগিতে উঠে দ্রুত চলে গেল। জারার মনে এখনও একটা প্রশ্ন ছিল, যা তার চোখ থেকে লুকানো ছিল। সে জানত কাশেমের ওয়াদা একটা প্রতারণা হতে পারে। সে সারা রাত ঘুমাল না, আর ভোর হওয়ার আগেই বাগানের দিকে রওনা হল। বাগানে পৌঁছতেই সে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে লাগল। তার মনে একটা যন্ত্রণা ছিল যা অস্থির করছিল। হঠাৎ মাটির নিচ থেকে তার বোনদের কণ্ঠস্বর শোনা গেল, ফাতিমা আর সুমাইয়ার আওয়াজ। সে ভয় পেয়ে বাগান থেকে বেরিয়ে দুর্গের দিকে দৌড়াতে লাগল। সে দরজা পার হয়ে ঘরে উঁকি দিতে থাকল, কিন্তু যেখানেই সোনা আর হিরে জহরত পড়েছিল সেখানে ফাতিমা বা সুমাইয়ার কোনো চিহ্ন ছিল না। সে একটা একটা করে ঘর খুলতে লাগল, আর শেষ পর্যন্ত সেই ঘর পেয়ে গেল যার ভেতর গভীর রহস্য লুকানো ছিল। যখন সে দরজা খুলল, তার সামনে একটা লোহার কূপ দেখা গেল। কূপের ভেতর গভীর নীরবতা, যেন কিছু ঘটেছে। সে তৎক্ষণাৎ ভেতরে উঁকি দিয়ে ডাকতে লাগল, ফাতিমা, সুমাইয়া, কোথায় তোমরা? কিন্তু তার উত্তরে একটা মৃদু আওয়াজ এলো, আমরা এখানে আছি। তুমি আমাদের পেতে চাও, কিন্তু তোমাকে জাদুকরের সাথে লুটতে হবে। জারার পা দ্রুত হল। সে নিচে নামতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ এক কোণে পড়ল চকচকে সোনালি চাবি, যা অন্য একটা দরজা খোলার চিহ্ন ছিল। এটা কি? যারা নিজেকে বলল, আর চাবি তুলে নিল। তার চোখে একটা চমক এলো। এই চাবিই ছিল যার ওয়াদা কাসিম করেছিল, কিন্তু এখন এটা তার ভাগ্য বদলাতে চলেছে। সাফল্যের পথে সবচেয়ে বড় পরীক্ষা এটা নয় যে আমরা কত কঠিনতার মুখোমুখি হই, বরং এটা যে আমরা সেই কঠিনতা থেকে কিভাবে বেরিয়ে নতুন পথ তৈরি করি। জারার চোখে একটা উদাস চমক ছিল যখন সে সেই স্বপ্ন দেখল যেখানে বুড়ি আবার তার সামনে এলো। বুড়ি তাকে শেষ উপদেশ দিল, যা জারার ভাগ্য বদলে দিতে চলেছে। 12 নম্বর ঘরের মেঝেতে লুকানো দরজা খোলো, আর যা কিছু পাবে তাই তোমার বোনদের মুক্তির পথ হবে। এই স্বপ্নে বুড়ির আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। জারার মনে এক নতুন সংকল্প জন্ম নিল। সে জানত এই পথ এখন তার জন্য এতটাই স্পষ্ট আর উজ্জ্বল হয়ে গেছে যেতে আর কোনো জটিলতা বাকি নেই। পরের সকালে যখন কাসিম তার জাদুকরী দুর্গে চলে গিয়েছিল, যারা তৎক্ষণাৎ তার পরিকল্পনা তৈরি করল। সে জানত তার কাছে মাত্র কয়েকদিন আছে, আর প্রতিটি মুহূর্ত মূল্যবান। সে তৎক্ষণাৎ 12 নম্বর ঘর খুঁজতে লাগল। অনেক ঘর, দরজা আর পথ পার হয়ে সে সেই ঘর পেয়ে গেল যার কথা স্বপ্নে বুড়ি বলেছিল। ঘরের মেঝে সাধারণের থেকে আলাদা ছিল, আর যেই সে পা রাখল একটা দরজা খুলে গেল। নিচে একটা অন্ধকার পথ ছিল যা গভীর নীরবতায় ডুবেছিল। যারা হৃদয়ে সংকল্প নিয়ে দরজা খুলে নিচে উঁকি দিল। সেখানে 3 যুবক লোহার শেকলে বাধা দেখা গেল। তাদের অবস্থা খুব খারাপ ছিল, আর তাদের চোখে ভয় আর আতঙ্ক।
তাদের মধ্যে এক যুবক যখন জারাকে দেখল, তার চোখে আশার ঝলক দেখা গেল। এই সুন্দরী মেয়ে, দয়া করে আমাকে পানি খাওয়াও, আমার তৃষ্ণায় আমি শেষ হয়ে গেছি। তার কণ্ঠে এত গভীর হতাশা ছিল যে জারার হৃদয়ে গলে গেল। যারা তৎক্ষণাৎ ঘরে গিয়ে জাদুকরি রঙিন মাটির কলসি খুঁজে বের করে তাকে দিল। যেই সে পানি পান করল, তার শরীরের শক্তির ঢেউ দৌড়ে গেল। সে তার শেকল টেনে এক ঠেলায় নিজেকে মুক্ত করল। সে মুক্তির তীব্রতায় পাগল হয়ে গিয়েছিল। এই সময় দ্বিতীয় যুবকও পানির জন্য অনুরোধ করল, আর যেই পানি পান করল তার মধ্যেও শক্তি এলো, আর সেও শেকল ভেঙে মুক্ত হল। আমিও তৃষ্ণার্থ, আমাকেও কি পানি মিলবে? তৃতীয় যুবক গড়গড় করে বলল। যারা তাকেও পানি দিল, আর যেই সে পান করল সেও শক্তিশালী হয়ে শেকল থেকে মুক্ত হল। 3 যুবক এখন মুক্ত, আর তাদের চোখ জারার উপর স্থির। যারা শান্ত হয়ে বলল, তোমরা কি জানো আমার বোনেরা কোথায়? তোমার ভাইদের মতো তারাও এই দুর্গে বন্দী। 3 যুবক একে অপরের দিকে তাকালো আর একে একে বলল, আমরা জানি তোমার বোনেরা লোহার কলের নিচে বন্দী। আমাদের আবার পানি খাওয়াও, যাতে আমরা তাদের মুক্ত করতে পারি। যারা আবার জাদুকরি রঙিন কলসি থেকে পানি ভরে যুবকদের খাওয়ালো। তারপর তারা লোহার কল টেনে এক পাশে ঠেলে দিল। নিচে আরেকটা লোহার দরজা দেখা গেল, আর যারা সোনালি চাবি দিয়ে তা খুলল। যখন দরজা খুলল তখন একটা আর্দ্র ভূগর্ভ কক্ষ সামনে এলো, যেখানে তার বোনেরা ফাতিমা আর সুমাইয়া শৃঙ্খলে কাঁদছিল। জারার চোখে পানি এসে গেল, আর তার খুশির কোনো সীমা রইল না। সে তৎক্ষণাৎ নিচে নেমে বোনদের জড়িয়ে ধরতে দৌড়াল। ফাতিমা, সুমাইয়া, যারা কেঁদে বলল, আমি তোমাদের মুক্ত করতে এসেছি, এখন তোমরা দুজনেই মুক্ত। 3 যুবক তৎক্ষণাৎ নিচে নেমে 2 বোনকে বাইরে বের করে আনল। যারা আর তার বোনেরা একে অপরকে জড়িয়ে ধরে খুশি হল, আর তাদের হৃদয়ে কাসিমের বন্দিদশা থেকে মুক্তির আনন্দ ছিল। এই সময় কাসিম ফিরে এলো আর জাদুকরি রঙিন কলসি খুঁজছিল, কিন্তু কলসি তার হাতে এলো না। রাগে তার চোখ জ্বলে উঠল, কারণ তার শক্তি ফিরে পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু কলসি কোথাও পেল না। রাগে সে নিজেকে শক্তি দেওয়ার জন্য শুতে গেল। যারা তৎক্ষণাৎ সব দরজা বন্ধ করে দিল, আর যে ঘরে কাসিম শুয়েছিল সোনালি চাবি দিয়ে তালাবদ্ধ করে দিল। যখন কাসিম জেগে বাইরে বেরোল, সে পুরো দুর্গ খুঁজে মারল, কিন্তু তার রাগ আর হতাশা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যারা আর তার বোনেরা এই সুযোগে দ্রুত দুর্গ থেকে বেরিয়ে এলো। তারা এখন ঘন জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। জঙ্গলে তাদের পেছনে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, যা কাসিমের রাগের গর্জন ছিল। সে আসছে, যারা ভয়ার্ত স্বরে ফিসফিস করল। তারা জাদুকরি কলসি থেকে আবার পানি পান করল, আর তাদের পা আরও দ্রুত করল। তারপর তারা জঙ্গলের গভীরে দৌড়াতে থাকল, আর শেষ পর্যন্ত এক নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেল। তাদের চোখ ভবিষ্যতের দিকে, আর তারা জানত এখন কাসিমের বন্দি দশা শেষ। কিন্তু তাদের যাত্রা এখনও শেষ হয়নি, আর সামনে আরও অনেক পরীক্ষা ছিল। ঘন গাছের নিচে একটা নতুন ঝুপড়ি চোখে পড়ল, যা অদ্ভুত উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, আর তার দরজা সামনের দিকে মুখ করা ছিল। যারা তৎক্ষণাৎ ফাতিমা আর সুমাইয়ার হাতে সোনালি চাবি দিয়ে বলল, এই চাবি নাও, আর এই ঝুবড়িতে তৎক্ষণাৎ লুকিয়ে পড়ো, জলদি করো। ফাতিমা আর সুমাইয়া তৎক্ষণাৎ ভেতরে দৌড়ে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। যারা আর তার বাকি 3 সঙ্গী, যাদের সে জাদুকরি রঙিন কলসি পানি খাইয়ে শক্তি দিয়েছিল, কাসিমের পেছনে দৌড়াতে লাগল। জাদুকর রাগে পাগল হয়ে গিয়েছিল, আর যখনই কোনো ঝুপড়ির কাছে পৌঁছত প্রশ্ন করত, তোমার ভেতরে ফাতিমা আর সুমাইয়া লুকিয়ে আছে কি? প্রতিটি ঝুপড়ি উত্তরে তার দেয়াল ঘুরিয়ে দিত, আর কাসিমের ব্যর্থতা বুঝতে পারত না। সে এগিয়ে যেত আর গর্জন করে বলত, কাশ আমার কাছে সময় থাকত, তাহলে তোমাকে পুড়িয়ে ছাই করে দিতাম। কিন্তু তার কাছে সময় কম ছিল, আর সেই আবার দ্রুত পায়ে এগিয়ে যেত। যারা আর তার সঙ্গীরা এভাবে এক ঝুপড়ির পর আরেক ঝুপড়িতে লুকাতে লাগল। আরপর এক সময় এলো যখন 3 বোন ফাতিমা, সুমাইয়া আর জারা একটা বড় গাছের নিচে আরেক ঝুপড়িতে ঢুকে পড়ল। ঝুপড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে তারা পুরো নিস্তব্ধ হয়ে লুকিয়ে রইল। কাসিম যখন সেখানে পৌঁছাল, সে রাগে বলল, বলো, ফাতিমা আর সুমাইয়া তোমার কাছে এসেছে কি? কিন্তু ঝুপড়ি তার দেয়াল ঘুরিয়ে দিল, আর কাসিমের আরও চেষ্টা ব্যর্থ হল। সে আরও রাগে বিড়বিড় করতে লাগল, কাশ সময় থাকত, আমি তোমাকে পুড়িয়ে দিতাম, কিন্তু আমাকে তাদের ধরে সমুদ্রে ডুবিয়ে মারতে হবে। যারা আর তার সঙ্গীরা আবার দ্রুত পায়ে দৌড়ে শেষ পর্যন্ত এক নীল সমুদ্রের তীরে পৌঁছে গেল। কাসিমও তাদের পেছনে ছিল, কিন্তু যখন সে সমুদ্র তীরে পৌঁছাল, চারদিকে চোখ বোলাল, কিন্তু তাদের পেল না। এখন আমি এদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে শান্তি পাব, সে বলল। কিন্তু যেই সে ক্লান্ত হয়ে বসল, তার চোখে আরও রাগ আর হতাশা ঝকঝক করতে লাগল। তার শক্তি শেষ হয়ে গিয়েছিল, আর সে পরাজয় স্বীকার করে ফিরে চলে গেল।
জারা আর তার বোনেরা ফাতিমা ও সুমাইয়া এখন মুক্তির আনন্দ উপভোগ করছিল। তারা জাদুকরী রঙিন কলসির শক্তির পুরো সুযোগ নিয়েছিল, সেই কলসি যা তাদের শরীরের তৃষ্ণা নয়, বরং তাদের ভাগ্যের তৃষ্ণা মিটিয়েছিল। 3 বোন যাদের জাদুকর বন্দী করে রেখেছিল, তারা শেষ পর্যন্ত মুক্ত হয়ে গিয়েছিল, আর তাদের সাথে সেই 3 যুবকও যাদের তারা কাশিম জাদুকরের কবল দেখে বাঁচিয়েছিল। গ্রামে ফিরে তারা সবাই কৃষকের কাছে গিয়ে বলল যে জাদুকরী রঙিন কলসির কল্যাণে তাদের ভাগ্য বদলে গেছে। কৃষক তাদের কথা শুনে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানালো আর বলল, সত্যি এই কলসি একটা বড় পুরস্কার, কিন্তু আমাদের এর সঠিক ব্যবহার করতে হবে। আমরা সবাই মিলে এর সুফল নেব, যাতে আমাদের জীবন আরও ভালো হয়। কৃষক এই জাদুকরী কলসির শক্তি শুধু নিজের জন্য নয়, বরং পুরো গ্রামের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সে গ্রামবাসীদের বলল যে এখন থেকে সবাই মিলে কাজ করবে, আর যা কিছু পাবে তার কিছু অংশ অন্যদের সাহায্যও দেবে। কয়েক মাস পর গ্রামে সমৃদ্ধি এলো। যে কৃষক আগে কঠিন অবস্থায় জীবন কাটাচ্ছিল, সে এখন সুখী। তার ক্ষেত আবার সবুজ হয়ে উঠল, আর সে তার মেয়েদের সাথে সুখে জীবন কাটাচ্ছিল। 3 বোন আর 3 যুবক যারা আগে জাদুকরের বন্দী ছিল, তারা মুক্ত হয়ে গ্রামের জন্য কাজ করছিল। জাদুকরী রঙিন কলসি, যা একসময় সৎ ভাগ্যের প্রতীক ছিল, এখন একটা এমন চিহ্ন হয়ে গেছে যা সবাইকে একে অপরের সাহায্য করা, মিলে কাজ করা আর গ্রামকে সমৃদ্ধ করা শিক্ষা দিয়েছে। এই গল্প আমাদের এই নৈতিক শিক্ষা দেয় যে কখনো অবস্থার কাছে হার মানা যাবে না। জীবন যতই কঠিন হোক, যদি মানুষ সত্য হৃদয়ে ঈমান রাখে, ধৈর্য ধরে আর নিজের ভাগ্য বদলানোর জন্য সংগ্রাম করে, তাহলে সাফল্য সব সময় তার পা চুমবে। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য, ঈমান আর সংকল্প নিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করলে সব সময় সাফল্যের দিকে নিয়ে যায়। যখন মানুষ নিজের নীতিতে অটল থেকে সত্যের পথে চলে, তখন ভাগ্যেও তার পক্ষে বদলে যায়। যেমন ফাতিমা, সুমাইয়া আর জারা তাদের সাহস দিয়ে জুলুমের সামনে হার না মেনে নিজেদের ভাগ্য বদলে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? দয়া করে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাদের আরও ভালো গল্প আনতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।